এবার আমরা জানব বীজের অঙ্কুরোদ্গম সম্পর্কে। নির্দিষ্ট কতগুলো শর্ত সাপেক্ষে বীজ মধ্যস্থ ভ্রূণের সুপ্ত অবস্থা দূরীভূত হয়ে বীজত্বক ভেদ করে বৃদ্ধি হওয়াকে ভ্রূণের বৃদ্ধি হওয়াকে আমরা বীজের অঙ্কুরোদ্গম বলা হচ্ছে বা সিড জার্মিনেশন বলা হয়। নির্দিষ্ট কতগুলো শর্ত সাপেক্ষে বীজ মধ্যস্থ ভ্রূণের সুপ্ত অবস্থা দূরীভূত হয়ে বীজত্বক ভেদ করে ভ্রূণের বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো বীজের অঙ্কুরোদ্গম বা সিড জার্মিনেশন। এই বীজের অঙ্কুরোদ্গম তোমার ভ্রূণাক্ষ থেকে যথাক্রমে তোমার অঙ্কুরোদ্গমের সময় বীজের অঙ্কুরোদ্গমের সময় কী হচ্ছে, ভ্রূণাক্ষ থেকে তোমার ভ্রূণমূল এবং ভ্রূণমুকুল সৃষ্টি হয়। ভ্রূণমূলটি তোমার মূলতন্ত্র ও ভ্রূণমুকুলটি তোমার বিটপতন্ত্র গঠন করে। ভ্রূণমূলটি তোমার মূল গঠন করে আর ভ্রূণমুকুলটি তোমার বিটপ গঠন করে, যেটা মাটির উপরে অবস্থিত তাকে বলা হয় বিটপ, বলা হচ্ছে বিটপতন্ত্র গঠন করে। আর ভ্রূণাক্ষের যে অংশ বীজপত্রের সঙ্গে যুক্ত থাকে তাকে তার উপরের অংশকে বলা হচ্ছে বীজপত্রাদি কাণ্ড বলা হচ্ছে এবং নিচের অংশকে বীজপত্রাব কাণ্ড বলা হয়। তাহলে ভ্রূণমূলটি কী হচ্ছে, ভবিষ্যতের জন্য ভ্রূণাক্ষের যে অংশটা তোমার বীজপত্রের সঙ্গে যুক্ত থাকে তার উপরের অংশকে বলা হয় বীজপত্রাধি কাণ্ড এবং নিচের অংশকে বীজপত্রাব কাণ্ড বলা হয়। বীজপত্রাধি কাণ্ড আর একটা কি বীজপত্রাব কাণ্ড বলা হচ্ছে। এবার আমরা জানবো অঙ্কুরোদ্গমের প্রকারভেদ। অঙ্কুরোদ্গমের প্রকারভেদ। বীজের অঙ্কুরোদ্গম প্রধানত তিন প্রকারে হয়। একটা হচ্ছে তোমার মিদগত বা মিদবর্তী অঙ্কুরোদ্গম, একটা হচ্ছে তোমার কি মিদগত বা মিদবর্তী অঙ্কুরোদ্গম। মিদগত বা মিদবর্তী অঙ্কুরোদ্গম কাকে বলে? যে প্রকার তোমার অঙ্কুরোদ্গমে বীজ মাটির নিচে অবস্থান করে, কখনো মাটির উপরে উঠে আসে না, তাকে বলা হচ্ছে তোমার মিদগত বা মিদবর্তী তোমার অঙ্কুরোদ্গম। আমরা দেখেছি যখন বীজ অঙ্কুরিত হয় কিছু কিছু বীজগুলো মাটির উপরে উঠে আসে, কিছু বীজ মাটির নিচেই থাকে। তাহলে যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজ মাটির নিচে অবস্থান করে, কখনো কিন্তু মাটির উপরে উঠে আসে না, তাকে বলা হচ্ছে মিদগত বা মিদবর্তী তোমার অঙ্কুরোদ্গম। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? তোমার এই যে একবীজপত্রী কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? একবীজপত্রী তোমার ধান, গম, ভুট্টা। ধান, গম, ভুট্টার ক্ষেত্রে তোমার এই মিদগত বা মিদবর্তী অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের দেখতে পাওয়া যায়? তোমার ছোলা, মটর। এটা হলো তোমার মিদবর্তী বা মিদগত তোমার অঙ্কুরোদ্গম। 2 নম্বর কি তোমার মিদভেদী অঙ্কুরোদ্গম। মিদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজপত্র বীজত্বক থেকে তোমার বেরিয়ে এসে মাটির উপরে আসে তাকে বলা হচ্ছে তোমার কি মিদভেদী অঙ্কুরোদ্গম। অর্থাৎ এই প্রকার বীজে অঙ্কুরোদ্গম হওয়ার পর তোমার বীজপত্র দুটো মাটির ওপরে উঠে আসে, তাকে বলা হচ্ছে তোমার কি মিদভেদী। মিদভেদী মানে মাটি ভেদ করে উপরে উঠে আসবে বীজপত্রগুলো, তাকে বলা হচ্ছে মিদভেদী অঙ্কুরোদ্গম। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়?
তোমার একবীজপত্রী উদ্ভিদ পেঁয়াজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। একবীজপত্রী উদ্ভিদ তোমার পেঁয়াজ, আর দ্বিবীজপত্রী উদ্ভিদ তোমার তেঁতুল, কুমড়ো ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে তোমার মৃদভেদী অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। আর এক প্রকার অঙ্কুরোদ্গম আছে, সেটার নাম হচ্ছে তোমার জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটা আমরা জেনেছি তোমার ক্লাস 10-এ। জরায়ুজ অঙ্কুরোদ্গম এই জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে? যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজ তোমার ফলের মধ্যেই অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে তারপর মাটিতে পড়ে, তাকে বলা হচ্ছে তোমার কি জরায়ুজ অঙ্কুরোদ্গম বলা হচ্ছে। তাই যে প্রকার অঙ্কুরোদ্গম বীজগুলো ফলের মধ্যে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে তারপর কি হচ্ছে মাটিতে পড়ে, তাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এটা? উদাহরণ কাদের ক্ষেত্রে? গরান, গেওয়া, নারকেল, গরান, গেওয়া, নারকেল, অর্থাৎ তোমার লবণাক্ত মৃত্তিকায় যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের ক্ষেত্রে তোমার জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখতে পাওয়া যায়। এবার আমরা জানবো যে অঙ্কুরোদ্গমের জন্য কি কি তোমার অঙ্গ সংস্থানিক এবং শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। তোমার বীজের অঙ্কুরোদ্গমের জন্য তোমার কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে? অঙ্কুরোদ্গমের জন্য শারীরবৃত্তীয় পরিবর্তন। বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে? প্রথম হচ্ছে জল গ্রহণ। জল গ্রহণ আমরা জানি যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একটা অপরিহার্য উপাদান। তাই অঙ্কুরোদ্গমের সময় বীজকে জলে ফেললে জলের মধ্যে ফেললে তোমার জল ডিম্বকরন্ধ্রের মাধ্যমে কী হচ্ছে তোমার বীজের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বীজের মধ্যে ডিম্বকরন্ধ্র থাকে, সেই ডিম্বকরন্ধ্রের মধ্যে দিয়ে জলটা বীজের মধ্যে প্রবেশ করে, ফলে বীজটি তোমার স্ফীত হয় এবং বীজটক নরম হয়। এর ফলে কী হচ্ছে, এই জল শোষণ করার ফলে বীজটক ফেটে যায়, ফেটে গিয়ে তোমার ভ্রূণ সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একটা অপরিহার্য উপাদান। বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একটা অপরিহার্য উপাদান। তাহলে আমরা যদি বীজকে জলের মধ্যে ফেলি, তাহলে বীজের যে ডিম্বকরন্ধ্র থাকে সেই ডিম্বকরন্ধ্রের মধ্যে দিয়ে বীজের মধ্যে জল প্রবেশ করবে এবং বীজটকটা কী হচ্ছে তোমার নরম হবে। এর ফলে জলের চাপে, জলের অভ্যন্তরীণ চাপে, জল শোষণ করার ফলে অভ্যন্তরীণ চাপে তোমার বীজটকগুলো ফেটে যাবে। তখন কী হবে, বীজের অঙ্কুরোদ্গম ঘটবে। নেক্সট হচ্ছে সঞ্চিত খাদ্যের পরিবর্তন। সঞ্চিত খাদ্যের পরিবর্তন। প্রথম হচ্ছে শর্করা। তোমার দানা শস্যের মধ্যে সঞ্চিত যে শ্বেতসার থাকে, শ্বেতসার জাতীয় খাদ্যে আলফা অ্যামাইলেজ উৎসেচকের দ্বারাই পরিবর্তিত হয়ে তরল এবং সরল গ্লুকোজে পরিণত হয়। তাহলে এই দানা শস্য, শর্করা জাতীয় খাবার যে বীজের মধ্যে বা দানা শস্যের মধ্যে কী থাকে সঞ্চিত, কী সঞ্চিত থাকে? শ্বেতসার। এই শ্বেতসারটা তোমার আলফা অ্যামাইলেজ উৎসেচকের সাহায্যে কিসে পরিণত হয়? সরল গ্লুকোজে। সরল গ্লুকোজ। এই সরল গ্লুকোজ তোমার ভ্রূণের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ভ্রূণ এই সরল খাদ্য গ্লুকোজ গ্রহণ করে তোমার অঙ্কুরিত বা জার্মিনেশন ঘটে থাকে। 2 নম্বর কি তোমার ফ্যাট বা স্নেহ পদার্থ। ফ্যাট বা স্নেহ পদার্থ জাতীয় খাবার, রেডি, বিন বা তৈলবীজ যেগুলো জাতীয় বীজে ফ্যাট সঞ্চিত থাকে। এই ফ্যাট ভেঙে কী হচ্ছে, ফ্যাটের মধ্যে কী সঞ্চিত থাকে? সঞ্চিত ফ্যাট তোমার লাইপেজ উৎসেচক দ্বারা। তাহলে বিশেষত তৈল জাতীয় উদ্ভিদ
তোমার রেডি, বিন প্রভৃতির মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। ফ্যাট, এই ফ্যাটটা তোমার লাইপেজ উৎসেচক দ্বারা তোমার কী হচ্ছে, ভেঙে যায়। ভেঙে গিয়ে তোমার কী হচ্ছে, তোমার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। আর বিটা জারণের দ্বারা ফ্যাটি অ্যাসিডটা আবার বিটা জারণ ঘটে। বিটা জারণ একটা পদ্ধতি বা বিটা অক্সিডেশন পদ্ধতির মাধ্যমে ভেঙে যায়। ভেঙে গিয়ে কি হচ্ছে, তোমার অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয়। তারপর কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে রূপান্তর ঘটে, অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় আর এটিপি সংশ্লেষ ঘটে। আর বীজের অঙ্কুরোদ্গমের জন্য এই যে শক্তিটা, সেটা এটিপি থেকে তোমার তারা সংগ্রহ করে। তাহলে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় আর এই সময় কী হচ্ছে, তোমার এটিপি উৎপন্ন হয়। এই এটিপি শক্তি দিয়ে কী হচ্ছে, বীজের অঙ্কুরোদ্গম ঘটে। আর কোন জাতীয় খাদ্য, তোমার প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন 3 নম্বর কি, তোমার প্রোটিন জাতীয় খাদ্য। কিছু কিছু বীজে তোমার প্রোটিন তোমার অ্যালিউরন দানারূপে সঞ্চিত থাকে। প্রোটিন তোমার কোনো কিছু বীজে তোমার প্রোটিন অ্যালিউরন, অজফলাকা, লয়সি, হর্ষৌ, রয়কা, দন্তন্য, অ্যালিউরন রূপে তোমার সঞ্চিত থাকে। পেপটাইডেজ উৎসেচকের দ্বারা এই অ্যালিউরনটা পেপটাইডেজ উৎসেচকের দ্বারা তোমার অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং বীজের অঙ্কুরোদ্গম ঘটে থাকে। তাহলে আমরা অঙ্কুরোদ্গমের জন্য শারীরবৃত্তীয় কী পরিবর্তন, জল গ্রহণ করছে, তার মধ্যে যে সঞ্চিত খাবার, শর্করা, প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যে কী হচ্ছে, তোমার বিশেষণ ঘটছে। আর কী হচ্ছে, এবার শ্বসন প্রক্রিয়ায় কী পরিবর্তন ঘটে দেখা যাক। শ্বসন 3 নম্বর কি, তোমার হচ্ছে শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন। তোমার সিক্ত বীজে কী হচ্ছে, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও পেন্টোজ ফসফেট পথে তোমার শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এই শ্বসন প্রক্রিয়া বীজের মধ্যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং পেন্টোজ পাথের মাধ্যমে এদের বীজের মধ্যে তোমার শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন ঘটে। আর বীজের অঙ্কুরোদ্গম চলাকালীন শ্বসনের 4টি তোমার দশায় তোমার 4টি দশা তোমার দেখা যায়। বীজের যখন অঙ্কুরোদ্গম হয়, শ্বসনে তোমার 4টে দশা দেখতে পাওয়া যায়। প্রথম দশাটা কি, এদের দশাগুলো কি, শ্বসনের দশাগুলো এদের বীজের ক্ষেত্রে প্রথম দশায় কি ঘটে, ফার্স্ট ফেজে কি ঘটে, এই ফেজে তোমার অঙ্কুরোদ্গমে প্রথম 10 ঘন্টা শ্বসন দ্রুত হয়। প্রথম 10 ঘন্টা শ্বসন দ্রুত হয়। দ্বিতীয় দশায় কি হয়, দ্বিতীয় দশায় তোমার 11 থেকে 26 ঘন্টায় 26 ঘন্টা শোষণের হার কম হয়। তৃতীয় দশায় কি ঘটে, তৃতীয় দশায় এই দশায় ভ্রূণ বীজপত্র ভেদ করে, ভ্রূণটা বীজপত্র ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং তোমার শোষণের হার বাড়ে। এখান থেকে হচ্ছে তোমার শ্বসনের হার বাড়ে। চতুর্থ দশায় কি হয়, চতুর্থ দশায় কি ঘটে, চতুর্থ দশায় তোমার বীজপত্র প্রায় শুকিয়ে আসে এবং শ্বসনের হার কমে যায়। চতুর্থ দশায় কি হচ্ছে, তোমার বীজপত্রগুলো তোমার শুকিয়ে আসে আর শ্বসনের হার কমে যায়, শ্বসনের হার কমে যায়। তাহলে উদ্ভিদে তোমার অঙ্কুরোদ্গমের সময় যে শারীরবৃত্তীয় পরিবর্তন তোমার
জল শোষণ, তারপর বিভিন্ন রকম সঞ্চিত খাদ্যের বিশ্লেষণ এবং শ্বসন সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো যে এই শ্বসনের জন্য কী কী শর্ত, তোমার অঙ্কুরোদ্গমের জন্য বীজের অঙ্কুরোদ্গমের শর্ত। বীজের অঙ্কুরোদ্গমের শর্ত। বীজের অঙ্কুরোদ্গমের জন্য তোমার কিছু বাহ্যিক শর্ত আছে, কিছু অভ্যন্তরীণ। প্রথমে জানবো যে বাহ্যিক শর্ত। বাহ্যিক শর্তগুলো কি কি? তোমার জল। আমরা আগে জেনেছি যে বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একটা অপরিহার্য উপাদান। যদি বীজ শুকনো অবস্থা থাকে তখন বীজ অঙ্কুরোদ্গম হতে পারে না। বীজ যখন জল শোষণ করে বা তাদের মধ্যে আত্মভূতি বা ইমবাইবিশন ঘটে। আত্মভূতি বা ইমবাইবিশন হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো বস্তু জল শোষণ করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে ইমবাইবিশন। এই আত্মভূতি বা ইমবাইবিশনের মাধ্যমে তোমার বীজগুলো জল শোষণ করে। জল শোষণ করলে এই বীজপত্রের মধ্যে সঞ্চিত খাদ্য আদ্র বিশ্লেষণ ঘটে এবং ভ্রূণের খাবার তৈরি হয়। তখন ভ্রূণ কী হচ্ছে, বৃদ্ধি ঘটে, এভাবে অঙ্কুরোদ্গম হয়। 2 নম্বর কি? তোমার অক্সিজেন। বীজের অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ উপাদান। অক্সিজেন ছাড়া বীজের অঙ্কুরোদ্গম সম্ভব নয়। তাই বীজের অঙ্কুরোদ্গমের জন্য তোমার এবং সঞ্চিত খাদ্যে বীজের মধ্যে যখন সঞ্চিত খাদ্যের বিশ্লেষণ ঘটে, তার জন্য কী হচ্ছে, প্রচুর পরিমাণে যে প্রচুর পরিমাণে যে শক্তি লাগে, সেই শক্তি শ্বসন ক্রিয়ার জন্য তোমার প্রয়োজন হয়। তাই শ্বসনের জন্য আমরা অক্সিজেন একান্তই প্রয়োজন। তাহলে বীজের তোমার অবাধ শোষণ, তোমার বীজের কী হচ্ছে, প্রাথমিক অবস্থা কী হচ্ছে, অবাধ শোষণ হয়। আর দ্বিতীয় দশায় কী হচ্ছে, বীজে তোমার অক্সিজেন সরবরাহ না ঘটলে বীজের অঙ্কুরোদ্গম হবে না। অর্থাৎ কি, বীজে যদি অঙ্কুরোদ্গমের সময় অক্সিজেন সরবরাহ না করা হয় তাহলে অঙ্কুরোদ্গম হবে না। আর জল শোষণ করার পর বীজের মধ্যে যে বিভিন্ন রকম পরিবর্তন ঘটে এবং বীজের মধ্যে অঙ্কুরোদ্গমের জন্য যে শ্বসন প্রক্রিয়া ঘটে, সেই শ্বসন প্রক্রিয়ার জন্য অক্সিজেন একান্তই প্রয়োজন। 3 নম্বর কি? তোমার উষ্ণতা। উষ্ণতা একটা অপরিহার্য বীজের অঙ্কুরোদ্গমের প্রয়োজন। বীজের অঙ্কুরোদ্গমের জন্য যে উৎসেচকগুলো তোমার সক্রিয় হয়, সেগুলো সঠিকভাবে তার কার্য নিয়ন্ত্রণ করার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রায় তোমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে। 4 ডিগ্রির কম যদি তাপমাত্রা থাকে বা 50 ডিগ্রি বেশি তাপমাত্রায় তোমার উৎসেচকগুলো নষ্ট হয়, ফলে বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। তবে মোটামুটি তোমার 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজের অঙ্কুরোদ্গম সবচেয়ে ভালো হয়। অঙ্কুরোদ্গম ভালো হয়। যদি 4 ডিগ্রির কম হয় সেক্ষেত্রে, আবার 50 ডিগ্রি বেশি হলে তাপমাত্রা, সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। এবার হচ্ছে আলো। বীজের অঙ্কুরোদ্গমের জন্য আলো একটা অপরিহার্য উপাদান। আলো যেমন তোমার অঙ্কুরোদ্গমের সহায়তা করে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে তোমার প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। অত্যাধিক আলো কি হচ্ছে, অঙ্কুরোদ্গমকে তোমার ব্যাহত করে। তাহলে আমরা বীজের অঙ্কুরোদ্গমের যে বাহ্যিক শর্ত সেগুলো জানলাম। এবার হচ্ছে অভ্যন্তরীণ শর্ত। প্রথম হচ্ছে কি, তোমার কার্বন ডাইঅক্সাইড। বীজের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। মনে রাখবে, তোমার বীজের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বাড়ে, সেক্ষেত্রে অঙ্কুরোদ্গম তোমার ব্যাহত হয়। 2 নম্বর কি? তোমার সঞ্চিত খাদ্য। বীজে সঞ্চিত প্রোটিন, শর্করা প্রভৃতি খাদ্যবস্তু অঙ্কুরোদ্গমে শক্তি উৎস হিসাবে কাজ করে। তাহলে বীজের মধ্যে যদি প্রোটিন এবং শর্করা জাতীয় খাদ্য বস্তু থাকে, সেক্ষেত্রে অঙ্কুরোদ্গমের জন্য যে শক্তি, সে শক্তিটা তোমার উৎস হিসাবে কাজ করে। এবার হচ্ছে উদ্ভিদ হরমোন। তোমার জিব্রেলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামাইলেজ উৎসেচক প্রভৃতি
তোমার জিব্রেলিক অ্যাসিড অ্যামাইলেজ উৎসেচকের তোমার সক্রিয়তা বৃদ্ধি করে। এই জিব্রেলিক অ্যাসিডটা তোমার অ্যামাইলেজ উৎসেচকের তোমার সক্রিয়তা বৃদ্ধি করে, ফলে শ্বেতসার গ্লুকোজে রূপান্তর হয়, আর সেই সরল গ্লুকোজ ভ্রূণ তোমার খাদ্য হিসেবে গ্রহণ করে এবং অঙ্কুরোদ্গমে সহায়তা হয়। এছাড়া কিছু কিছু বৃদ্ধিরোধক তোমার হরমোন আছে, তোমার ইথিলিন, অ্যাবসাইসিক অ্যাসিড, এগুলো হচ্ছে ভ্রূণের বৃদ্ধিকে তোমার হ্রাস করে, মনে রাখবে। 4 নম্বর কি তোমার সুপ্তাবস্থা। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে তোমার কিছু উৎসেচক, তোমার কিছু হরমোন, তোমার বিশেষ করে জিব্রেলিক অ্যাসিড, যদি বীজ সুপ্ত অবস্থা থাকে, সেক্ষেত্রে আমরা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করে বীজের সুপ্ত অবস্থাকে ভঙ্গ করব। তাহলে আমরা বীজের অঙ্কুরোদ্গম সম্পর্কে জানলাম। এবার আমরা আমাদের নেক্সট টপিক, আমাদের পরবর্তী টপিক হচ্ছে বীজের সুপ্ত অবস্থা। বীজের সুপ্তাবস্থা। বীজের সুপ্তাবস্থা কাকে বলে? অঙ্কুরোদ্গমের অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও বীজের অঙ্কুরোদ্গমের যে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত থাকে, তাকে বলা হচ্ছে তোমার বীজের সুপ্তাবস্থা। বীজের অঙ্কুরোদ্গমের অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও বীজের অঙ্কুরোদ্গম যে নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত থাকে, তাকে বলা হচ্ছে বীজের সুপ্তাবস্থা। আমি অন্যভাবে বলতে পারি যে নির্দিষ্ট সময় ধরে বীজের বিপাক এবং বৃদ্ধি ঘটে না, তাকেও আমরা বীজের সুপ্ত অবস্থা বলতে পারি। যে নির্দিষ্ট সময় ধরে বীজের বিপাক ও বৃদ্ধি ঘটে না, তাকে বীজের সুপ্ত অবস্থা বলা হয়। এই বীজের সুপ্ত অবস্থার কী কারণ হতে পারে? বীজের সুপ্ত অবস্থায় অনেকগুলো কারণ হয়। প্রথমত কি? বীজত্বকের জল অভেদ্যতা। বীজত্বকের জলের অভেদ্যতা। আমরা জানি বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল একান্তই প্রয়োজন। জল ছাড়া বীজের অঙ্কুরোদ্গম ঘটে না। আর জল ছাড়া কি হচ্ছে, বীজের যে শস্য আছে, শস্যে আদ্র বিসর্জন ঘটে না, ফলে বীজ অঙ্কুরোদ্গম হয় না। কিছু কিছু বীজের বীজত্বক পুরু হওয়ার জন্য জল প্রবেশ করতে পারে না, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে না। কিছু কিছু উদ্ভিদের বীজের ত্বক পুরু হওয়ায় সেই পুরু ত্বক ভেদ করে জল যেতে পারে না, ফলে বীজের অঙ্কুরোদ্গম ঘটে না। আর মাটিতে অবস্থিত অণুজীবদের প্রভাবে কী হচ্ছে, বীজত্বক নরম হয়ে জল প্রবেশ করে, তখন কী হচ্ছে, বীজ তোমার অঙ্কুরিত হয়। নেক্সট কি? তোমার বীজত্বকের অক্সিজেনের অভেদ্যতা। তাহলে যদি বীজে অক্সিজেন প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে বীজে অঙ্কুরোদ্গম হয় না। বিভিন্ন ধরনের ঘাস, সূর্যমুখী প্রভৃতি গাছের বীজে তোমার অক্সিজেন অবৈধ হওয়ায় বীজত্বক তোমার নরম না হওয়া পর্যন্ত অক্সিজেন প্রবেশ করতে পারে না, তাই বীজের অঙ্কুরোদ্গম হয় না। কিছু কিছু উদ্ভিদের, যেমন ঘাস, সূর্যমুখী প্রভৃতির বীজত্বক তোমার পুরু হওয়ায় ফলে কী হচ্ছে, অক্সিজেন প্রবেশ করতে পারে না, ফলে জার্মিনেশন বা তোমার অঙ্কুরোদ্গম হয় না। এর ফলে কী হচ্ছে, জল শোষণের দ্বারা বীজত্বক নরম হয়, তারপর অক্সিজেন প্রবেশ করে, তারপর অঙ্কুরোদ্গমটা ঘটে থাকে। আর কি কারণ হতে পারে? ভ্রূণের অপরিপক্কতা। ভ্রূণের পরিপক্কতা যদি না ঘটে, সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ হয় না বা বীজ তোমার অঙ্কুরোদ্গম হয় না। আর কি জন্য তোমার কি কারণ হতে পারে? যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক।
যান্ত্রিকভাবে প্রতিরোধকারী বীজত্বক। কিছু উদ্ভিদের তোমার বীজত্বক এতটাই পুরু হয় যে তার বর্ধনশীল ভ্রূণ বীজত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে কি যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে না, ফলে বীজ সুপ্ত অবস্থায় থেকে যায়। তারপরে তোমার নিম্ন তাপমাত্রার প্রয়োজন, যেমন আপেল নিম্ন তাপমাত্রা, আপেল, পিচ প্রভৃতি ফল সচরাচর কী হচ্ছে হেমন্তকালে তোলা হয়, কিন্তু বীজগুলো যতক্ষণ না পর্যন্ত শীতকালে নিম্ন তাপমাত্রা গ্রহণ করে ততক্ষণ কী হচ্ছে তোমার সুপ্ত অবস্থায় থাকে। অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমের জন্য শীত অর্থাৎ কম তাপমাত্রা প্রয়োজন হয়। আপেল এবং পিচ গাছ, আপেল, পিচ প্রভৃতি উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য নিম্ন তাপমাত্রা প্রয়োজন হয়, মোটামুটি 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়। এবার হচ্ছে আলোর প্রভাব। আলোর প্রভাব, লেটুস, তামাক প্রভৃতি বীজগুলো তোমার আলোক সুবিধি হয়, আলোর উপস্থিতি ছাড়া এদের অঙ্কুরোদ্গম হয় না। এই ধরনের বীজকে বলা হচ্ছে ধনাত্মক ফটোব্লাস্টিক। তাহলে ধনাত্মক ফটোব্লাস্টিক কাকে বলে? তোমার লেটুস, তামাক প্রভৃতি বীজগুলো আলোক সুবিধি হয়, আলোর উপস্থিতিতে এদের অঙ্কুরিত হয়, আলোর উপস্থিতিতে এদের অঙ্কুরোদ্গম হয়। একে বলা হচ্ছে, এই সমস্ত বীজগুলোকে বলা হয় ধনাত্মক ফটোব্লাস্টিক। আর কালোজিরো জাতীয় বীজ তোমার কী হচ্ছে অন্ধকার ছাড়া এরা এই ধরনের বীজ অঙ্কুরোদ্গম হতে পারে না, মানে অন্ধকারে এদের কী হচ্ছে অঙ্কুরোদ্গম ঘটে, তাই এই ধরনের বীজকে বলা হয় তোমার কি ঋণাত্মক ফটোব্লাস্টিক। ধনাত্মক ফটোব্লাস্টিক মানে হচ্ছে আলোর উপস্থিতিতে লেটুস এবং তামাক বীজ উদাহরণ এগুলো। আর ঋণাত্মক ফটোব্লাস্টিক হচ্ছে এদের অন্ধকারে অঙ্কুরোদ্গম হয়, যেমন কালো জিরে। ঠিক আছে, তাহলে আমরা বীজের অঙ্কুরোদ্গমের কারণগুলো জানলাম। এর একটা শর্ট কোশ্চেন বলছি, মনে রাখবে, কুইসেন্ট বীজ কি? কুইসেন্ট, কয়সু হর্ষই দন্ত সহায়িকা দন্ত নয়টয়, কুইসেন্ট বীজ কি বা কাকে বলে? অঙ্কুরোদ্গমের আগে তোমার বীজটি সচরাচর শুষ্ক অবস্থায় থাকে এবং ভ্রূণের যাবতীয় বিপাক বন্ধ থাকে। যতক্ষণ না পর্যন্ত বীজ অনুকূল পরিবেশ পাচ্ছে ততক্ষণ বীজ অঙ্কুরোদ্গম হয় না। এই ধরনের বীজকে বলা হয় কুইসেন্ট বীজ। অর্থাৎ অঙ্কুরোদ্গমের আগে বীজটা শুষ্ক অবস্থায় থাকে, তখন তাদের যাবতীয় বিপাক বন্ধ থাকে, যখন বীজটি অনুকূল পরিবেশ পায় তখন অঙ্কুরিত হয়। বা যতক্ষণ এই অবস্থা বীজটি ততক্ষণই সুপ্ত অবস্থায় থাকে যতক্ষণ না সে অনুকূল অবস্থা পায়। এই ধরনের বীজকে বলা হয় কুইসেন্ট বীজ। তাহলে কুইসেন্ট বীজটা হলো অঙ্কুরোদ্গমের আগে বীজটা শুষ্ক অবস্থা থাকে, যাবতীয় বিপাক কার্য বন্ধ থাকে, আর এই অবস্থায় বীজটি তোমার সুপ্ত অবস্থা থাকে, আর যখন কি হচ্ছে অনুকূল পরিবেশ পায় তখন কি হচ্ছে অঙ্কুরোদ্গম হয়। এই ধরনের বীজকে বলা হচ্ছে তোমার কি কুইসেন্ট বীজ। এবার আমরা জানবো বীজের সুপ্ত অবস্থা ভঙ্গের পদ্ধতি। বীজের সুপ্ত অবস্থা ভঙ্গের কৃত্রিম পদ্ধতি। কোন কোন পদ্ধতিতে আমরা বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করব? প্রথমত কি তোমার স্ক্যারিফিকেশন। এই পদ্ধতির মাধ্যমে, এটা যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতি, দুটো পদ্ধতির মাধ্যমে আমরা কী হলো বীজত্বকটাকে নরম করব। তাহলে যে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা বীজত্বককে পাতলা বা নরম করব, নিয়ে বীজকে অঙ্কুরোদ্গমে সাহায্য করব, তাকে বলা হচ্ছে তোমার স্ক্যারিফিকেশন। এটা একটা হয় তোমার যান্ত্রিক পদ্ধতি, একটা হচ্ছে তোমার কি রাসায়নিক। যান্ত্রিক পদ্ধতি মানে তোমার বীজের ত্বককে আমরা কোনো সিরিজ কাগজ বা কোনো জিনিস দিয়ে ঘষে বীজত্বকটাকে কী হচ্ছে পাতলা করব, বা পাতলা করে কী হচ্ছে অঙ্কুরোদ্গমে সাহায্য করবো। আর রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কী হচ্ছে আমরা তোমার H2SO4 সালফিউরিক অ্যাসিডের মধ্যে বীজটাকে কিছুক্ষণ ধোয়ার পর তাকে ধুয়ে নেওয়া হয়, ফলে কি যে বীজের ত্বকটা কী হচ্ছে তোমার নষ্ট হয়ে যায় এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এইভাবে কী হচ্ছে আমরা কৃত্রিমভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে পারবো।
নেক্সট কোন পদ্ধতির মাধ্যমে? চাপ প্রয়োগ। চাপ প্রয়োগ করে আমরা বীজের অঙ্কুরোদ্গম ঘটাই। তোমার আলফালফা, ক্লোভার প্রভৃতি উদ্ভিদের বীজকে তোমার 18°C তাপমাত্রায় তোমার 200 বায়ুমণ্ডলীয় চাপে তোমার 5 থেকে 20 মিনিট রাখলে তোমার বীজত্বকটা বিদীর্ণ হয় এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। নিম্ন তাপমাত্রা। বীজকে আমরা যদি নিম্ন তাপমাত্রায় রাখি সেক্ষেত্রে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা যায়। একে বলা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন বলা হয়। এই বীজেরকে নিম্ন তাপমাত্রায় রেখে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। মনে রাখবে, 6টা ফাটা আঁকা ফয়েসি স্ট্র্যাটিফিকেশন বলা হয়। নেক্সট কীভাবে আমরা বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে পারি বা সুপ্ত অবস্থা ভঙ্গ করতে পারি? তোমার পর্যায়ক্রমিক তাপমাত্রা। ঘাস জাতীয় উদ্ভিদের তোমার বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করার জন্য তাদের বীজগুলোকে আমরা কী করবো, তোমার কখনো উচ্চ তাপমাত্রায় কখনো নিম্ন তাপমাত্রায় আমরা রেখে দেবো। এর ফলে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ হবে। নেক্সট আলো। যে সমস্ত বীজে আলো তোমার উপস্থিতি অঙ্কুরোদ্গম হয় তাদের ক্ষেত্রে তোমার আলো প্রয়োগ করে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করব। যেমন লেটুস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করার জন্য আমরা আলো প্রয়োগ করব। 6 কি হরমোন প্রয়োগ। হরমোন প্রয়োগের দ্বারা তোমার বীজের সুপ্ত অবস্থা তোমার ভঙ্গ করা যায়। বিশেষ করে তোমার কাইনেটিন, জিব্রেলিক অ্যাসিড, কাইনেটিন প্রভৃতি প্রয়োগ করে আমরা কি হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকে ত্বরান্বিত করব বা বীজের সুপ্ত অবস্থাকে আমরা ভঙ্গ করতে পারবো। তাহলে আমরা বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে যে কৃত্রিম পদ্ধতি সেগুলো জানলাম। এবার জানবো বীজের সুপ্ত অবস্থার প্রয়োজনীয়তা। বীজের সুপ্ত অবস্থার প্রয়োজনীয়তা কী প্রয়োজন? বীজের সুপ্ত অবস্থার তোমার প্রতিকূল পরিবেশে বীজ অঙ্কুরোদ্গম হলে বীজ সহজেই বিনষ্ট হয়, সেই জন্য বীজের কী হচ্ছে সুপ্ত অবস্থার প্রয়োজন। আর কি বীজের সুপ্ত অবস্থায় জরায়ুজ অঙ্কুরোদ্গমকে প্রতিরোধ করে। বীজের সুপ্ত অবস্থা জরায়ুজ অঙ্কুরোদ্গমকে তোমার প্রতিরোধ করে, এই কারণে গাছে থাকা বীজগুলো অঙ্কুরিত হয় না। আর কি তোমার বীজের সুপ্ত অবস্থায় আছে বলেই বিভিন্ন বীজকে আমরা শস্য বা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারি। তাহলে বীজ সুপ্ত অবস্থায় আমার কী প্রয়োজন? বীজ সুপ্ত অবস্থায় থাকে বলে আমরা সেগুলো খাদ্য হিসাবে দানা শস্য হিসাবে গ্রহণ করতে পারি। আর প্রতিকূল পরিবেশে বীজ অঙ্কুরোদ্গম হলে বীজ নষ্ট হয়ে যাবে, ফলে কী হচ্ছে উদ্ভিদের কী হচ্ছে সৃষ্টি হবে না। আর বীজের সুপ্ত অবস্থায় জরায়ুজ অঙ্কুরোদ্গমকে প্রতিরোধ করে, এই কারণেই গাছে থাকাকালীন বীজ তোমার অঙ্কুরিত হয় না। তাহলে আমরা বীজের সুপ্ত অবস্থা সম্পর্কে আমরা জানলাম।